হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য আমরা জেনারেল সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার আরও একটা মক টেস্ট, আজকে মক টেস্ট নাম্বার 6। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম কোশ্চেনে কী বলেছে দেখো। শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আজকের যে মক টেস্টের নিউমেরিক্যালসগুলো আছে বা কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমার হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত ক্লাসটাকে দেখবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তোমরা ক্লিয়ারিটি পাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা দেখো কি বলেছে, একটি যন্ত্রের গুণক 6 এবং আদর্শ গুণক যদি তোমার 8 হয় তাহলে দক্ষতার শতাংশ কত? দেখো এই রকমের অঙ্ক কিন্তু পরীক্ষাতে এখন দিচ্ছে। দেখো সবার প্রথম কথা কি করতে হবে, তোমাকে কিন্তু জানতে হবে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে যেটাকে গুণক বলছে, আর আইএমএ মানে কি। এই আইএমএকে কিন্তু ভিআরও বলা হয়, ঠিক আছে? ভেলোসিটি রেশিও বলা হয়ে থাকে। দেখো এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কিন্তু হয়ে যাচ্ছে কোনো একটা যন্ত্র যখন কাজ করছে তখন সেই যন্ত্র থেকে আমরা কি পরিমাণ সুবিধা পেতে পারি, ঠিক আছে? মানে পাচ্ছি কি পরিমাণ আমরা সুবিধাটা পাচ্ছি। আর আদর্শ গুণক বা আইএমএ মানে কি, এর মানে কিন্তু হচ্ছে যে ওই যন্ত্রটা সবথেকে বেশি তার ম্যাক্সিমাম কতটুকু হচ্ছে আমাদেরকে অ্যাডভান্টেজটা দিতে পারে, ঠিক আছে? এটাকে কিন্তু ভেলোসিটি রেশিও অনেক সময় বলা হয়ে থাকে। আচ্ছা এক্ষেত্রে শতাংশ বা পার্সেন্টেজ, দক্ষতার পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয়? দেখো এক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হয় মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে এমএ বাই হয়ে যাচ্ছে আইএমএ ইন্টু 100, ঠিক আছে? এটা কিন্তু ফর্মুলা, জাস্ট ফর্মুলাতে ডেটাটাকে পুট করে দিতে হবে। তো 6 বাই এখানে হচ্ছে 8, আর এখানে কত হচ্ছে, এখানে কিন্তু তোমার হচ্ছে 100 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। আচ্ছা 100 দিয়ে গুণ করতে হবে। তুমি যদি এটাকে এটা দিয়ে কাটো, 8 দিয়ে 100কে কাটলে কত হয়? 8 দিয়ে 100কে কাটলে কিন্তু 12.5 হয়। আচ্ছা এবার যদি 12.5 দিয়ে 6কে গুণ করো তাহলে আলটিমেটলি কত পাবে? আলটিমেটলি কিন্তু পাবে তুমি 75%, ঠিক আছে? তো এই যে মেশিনটা আছে এই মেশিনের ওয়ার্ক এফিসিয়েন্সির পার্সেন্টেজ কত? সেক্ষেত্রে কিন্তু 75% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই যে কোশ্চেনের অ্যান্সারটা নিচে লেখা আছে দেখো, এখানে কিন্তু অ্যান্সারটা তোমাদের প্রথমে বলে রাখি, অ্যান্সারটা কিন্তু মিসপ্রিন্টেড আছে, এটাকে কিন্তু তোমরা কেউ ধরবে না। এখানে আমি তোমাদের করে দিলাম, এখানে কিন্তু 75% আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে। দেখো একটি যদি একটি পুলির সাহায্যে 150 নিউটন বল প্রয়োগ করে 300 নিউটন ওজন ওঠানো যায় তবে যন্ত্রটির গুণক কত? এক্ষেত্রে কিন্তু আমাদের গুণক বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে দিয়েছে। আচ্ছা দেখো এক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করতে গেলে কি করতে হবে, এক্ষেত্রে মানে পুলি দিয়েছে, পুলি মানে কি, পুলি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে কপিকল, ঠিক আছে? কপিকল তোমরা অনেকে দেখেছো, ওই যে কুয়ো থেকে জল তোলার জন্য যে গোল মতো চাকতিটা ব্যবহার করা হয়, যার মধ্যে দিয়ে কিন্তু সুতোকে, মানে যেটার মধ্যে দিয়ে কিন্তু সুতোকে আর নিচে ফেলা হয় আর আবার কিন্তু তোলা হয়, ওটাকেই কপিকল বলা হয়ে থাকে, তো বা পুলি বলা হয়ে থাকে। বলেছে একটা পুলির সাহায্যে 150 নিউটন বল প্রয়োগ করে 300 নিউটন ওজন ওঠানো হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করার ফর্মুলাটা কি হয়ে যাবে, যে এমএ ইকুয়ালস টু, এক্ষেত্রে দেখো তোমার হচ্ছে ওজন 300 নিউটন ওজন, এখান থেকে ওজন বলতে কিন্তু আমাদের এখানে ওয়েট, ঠিক আছে? এখানে আমাদেরকে ওয়েট ধরতে হবে। আচ্ছা ওপরে ওয়েট যাবে আর নিচে কি যাবে, নিচে কিন্তু আমার কত ফোর্স দিচ্ছি সেই ফোর্সটা যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো ফোর্স কত বলেছে, ফোর্স বলেছে 150 নিউটন, তো আমাদের ওয়েট কত, ওয়েট কিন্তু আমাদের 300 নিউটন, আর ফোর্স কত, ফোর্স কিন্তু হচ্ছে 150 নিউটন। তুমি যদি কাটাকুটি করো তাহলে কত পাবে, তাহলে কিন্তু পাবে 2, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে যন্ত্রটা আছে বা এই যে পুলিটা আছে এটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু 2। দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 1 বা তোমার হচ্ছে 1-এর সমান হয় সেক্ষেত্রে কিন্তু যন্ত্রটা আইডিয়াল হয়ে থাকে। যদি 1-এর কম হয়, 1-এর বেশি হয় তাহলে যন্ত্রটা তো খুবই ভালো হয়ে থাকে, ঠিক আছে? আর যদি তোমার হচ্ছে 1-এর কম হয় সেক্ষেত্রে কিন্তু যন্ত্রটা আইডিয়াল হয় না, ঠিক আছে? নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। আজকের 3 নাম্বার কোশ্চেন, যে কোন যন্ত্রে বলের সুবিধা না পাওয়া গেলেও দিকের সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? দিকের সুবিধা পাওয়া যায় মানে বল প্রয়োগ তুমি করছো, সেই বল প্রয়োগের তুমি ফোর্সের জন্য কোনো রকম হচ্ছে মানে পারছো না, মানে ফোর্স অ্যাপ্লাই করে কোনো রকম তুমি মানে তো কোনো রকমভাবে কাজ করতে পারছো না, কিন্তু দিকের সুবিধা বা ডিরেকশানকে চেঞ্জ করে তুমি কাজ করতে পারছো, ঠিক আছে? ডিরেকশানকে চেঞ্জ করে তুমি কাজ করতে পারছো। আর এই ডিরেকশান কখন চেঞ্জ করতে পারি আমরা, যখন কোনো একটা যন্ত্রের যে মেকানিক্যাল সুবিধা সেটা তোমার হচ্ছে ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে? ইকুয়ালস টু 1 যখন হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন 1-এর সমান হয় সেক্ষেত্রে কিন্তু যন্ত্রটা কী হয়, যন্ত্রটাতে কিন্তু ফোর্স দিয়ে কোনো রকম কাজ হয় না, সেটাকে কিন্তু ডিরেকশানটা পাল্টাতে হয়, ঠিক আছে? ডিরেকশান কিন্তু পাল্টাতে হয়। যেরকম একটা এক্সাম্পল বলি তোমাদের, স্ক্রুড্রাইভার,
আচ্ছা, স্ক্রুড্রাইভারকে তোমরা কিন্তু ফোর্স দিলেই শুধুমাত্র কাজ হবে না, তোমাকে কিন্তু ওটাকে ঘোরাতেও হবে। মানে কি করতে হবে, ফোর্সের যে ডিরেকশানটা আছে সেই ডিরেকশানটাও কিন্তু তোমাকে চেঞ্জ করতে হচ্ছে। তুমি কিন্তু একই ডিরেকশানে ফোর্স দিচ্ছ না, তোমাকে কিন্তু তোমার হাতটাকে ঘোরাতে হচ্ছে, ঠিক আছে। মানে তোমার ডিরেকশানটা, ফোর্সের যে ডিরেকশানটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু একটা সার্কুলার পথে রাউন্ড হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্থির পুলি, ঠিক আছে। স্থির পুলিতে কি হয়, বা একটা স্থির পুলি মানে কিন্তু তোমার এখানে হয়ে যাচ্ছে একটা ফিক্সড মানে পুলি, ঠিক আছে, যেটা কিন্তু একটা ফিক্সড কপি কল। সেক্ষেত্রে কিন্তু যে মেকানিক্যাল অ্যাডভান্টেজের ক্ষেত্রে কিন্তু আমরা ফোর্স দিয়ে কোনো রকম কাজ করতে পারবো না। আমাদের কিন্তু কি লাগবে, আমাদের কিন্তু ফোর্স লাগবে না, একেবারে বলাটা ভুল, ফোর্স লাগবে, কিন্তু ফোর্সের থেকেও বেশি কিন্তু আমাদের ডিরেকশন প্রয়োজন হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে একটি ঢালু তলে 20 জুল শক্তি প্রয়োগ করে 15 জুল কাজ সম্পন্ন হয়, তবে দক্ষতা কত। দেখো এক্ষেত্রে কিন্তু দক্ষতা বার করতে দিয়েছে। এগেইন আমি কিন্তু আবারও বলছি, আজকের সেটটা কিন্তু খুব অ্যাডভান্স, খুব হাই লেভেলের একটা সেট। এরকম কোশ্চেনই কিন্তু তোমরা আরআরবি গ্রুপ ডির যে জেনারেল সায়েন্স আছে সেখানে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো ভালো করে কিন্তু একদম লাস্ট পর্যন্ত ক্লাসটাকে ফলো করবে। দেখো কি বলেছে, যে যদি একটি ঢালু তলে 20 জুল শক্তি প্রয়োগ করা হয় এবং 15 জুল কার্য সম্পন্ন হয়, তবে দক্ষতা কত। আচ্ছা, এক্ষেত্রে দক্ষতা বার করতে গেলে আমাদের যে ফর্মুলাটা লাগবে সেটা কি, যে দক্ষতা সমান সমান কী হবে, দক্ষতা সমান সমান কিন্তু তোমার হয়ে যাবে, দেখো ওপরে কি হবে, ওপরে কিন্তু আমাদেরকে দিতে হবে কতটুকু কাজ হয়েছে, বা এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে দক্ষতা ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান। আর নিচে কত হবে, নিচে কিন্তু আমাদের হয়ে যাবে কত জুল শক্তি খরচ হয়েছে, ঠিক আছে, মানে কত জুল আমাদের হচ্ছে শক্তি খরচা হয়েছে। এক্ষেত্রে আমরা এনার্জি বলতে পারি, ঠিক আছে, এনার্জি, শক্তি আমরা কিন্তু বলতে পারি। তো এটা কিন্তু আমাদের ওয়ার্ক ডান বাই এনার্জি, এটাই কিন্তু দক্ষতাকে বোঝায়, ঠিক আছে। তো এখানে আমাদের ওয়ার্ক ডান কত, ওয়ার্ক ডান হচ্ছে তোমার 15, আর এক্ষেত্রে আমাদের শক্তি কত, শক্তি হচ্ছে 20 জুল, ইনটু কিন্তু কী করতে হয় পার্সেন্টেজ, দেখো পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ মানে আমাদেরকে সবসময় 100 দিয়ে সেটাকে গুণ করতে হয়, ইনটু কত হবে, ইনটু কিন্তু 100 হবে। তুমি যদি 20 দিয়ে 100কে কাটো কত পাবে, 5 পাবে, 5 15 75। তো এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্রের যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সেটা কত বেরোলো, সেটা কিন্তু 75% বেরোলো। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো কোথায় আছে 75%, অপশান নাম্বার যে বি, সেখানে কিন্তু 75% উত্তর আছে, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু উত্তরও মিলছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব, একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নয় কোনটা, এর মধ্যে থেকে কোনটা একটা তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নয় বলেছে। কোশ্চেনটা কিন্তু এন্ড অবধি পড়বে, কোনটা কিন্তু নয়, চিমটা, হকি স্টিক, হাল নাকি কাঁটা চামচ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাঁটা চামচ। কাঁটা চামচ কিন্তু কোনো তৃতীয় শ্রেণীর লিভার নয়, বাদবাকি যে তিনটে আছে সেই তিনটে কিন্তু তোমার হচ্ছে তৃতীয় শ্রেণী বা থার্ড শ্রেণীর বা থার্ড ক্লাসের লিভার, ঠিক আছে। কিন্তু এই যে কাঁটা চামচটা আছে, যেটা কিন্তু মানে তোমার, আচ্ছা এটা কোন শ্রেণীর লিভার তোমরা আমাকে বলবে, এর অ্যান্সারটা আমি বলবো না, এটা তোমাদের জন্য HW থাকলো, কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 6 নম্বর কোশ্চেন, যে একটি উত্তল লেন্সে কোনো বস্তু ফোকাস ও 2F এর মাঝে যদি অবস্থান করে তাহলে প্রতিবিম্ব কেমন হবে, ঠিক আছে। দেখো এই যে কনসেপ্টটা আছে না, যে লেন্সের কোথায় কি রাখলে কেমন ধরনের ইমেজ তৈরি হবে, বা লেন্সের মনে করো কোনো একটা স্পেসিফিক জায়গায় আমি রাখছি, তাহলে প্রতিবিম্বটা কোথায় গিয়ে তৈরি হবে, এই যে ব্যাপারটা কোথায় গিয়ে তৈরি হবে আর কেমন তৈরি হবে, এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে। দেখো কি বলেছে, যে একটি উত্তল লেন্সে কোনো বস্তুকে ফোকাস এবং 2F এর মধ্যে যদি রাখা হয়, সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে, সোজা ও ছোট হবে, উল্টো ও বড় হবে, উল্টো ও ছোট হবে, সোজা ও সমান হবে। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উল্টো ও বড় হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এর কিন্তু একটা চার্ট আছে, ঠিক আছে, তোমরা যদি চাও এই চার্টটার ওপরে কিন্তু শুধুমাত্র এই চার্টটা ডেডিকেটেড একটা ক্লাস তোমাদেরকে আমি করিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে কিন্তু কমেন্টে সেটা জানাতে হবে, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে আজকে 7 নম্বর কোশ্চেন, যে একটি কনকেভ লেন্সে সর্বদা প্রতিবিম্ব কেমন হয়। দেখো কনকেভ লেন্স মানে কি, কনকেভ লেন্সের বাংলা কিন্তু হয়ে যাচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। তো অবতল দর্পণের ক্ষেত্রে যে ইমেজটা হয় সেটা কেমন হয়, উল্টো ও বাস্তব হয়, সোজা ও কাল্পনিক হয়, উল্টো ও কাল্পনিক হয়, নাকি সোজা ও বাস্তব হয়। দেখো মনে রাখবে, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় কেমন হয়, সোজা ও কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়। আর
এই যে দেখতে পাচ্ছ না উল্টো আর বাস্তব, এটা কিন্তু যে উত্তল লেন্স থাকে সেই উত্তল লেন্সের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের চোখে হয়ে থাকে, ঠিক আছে। উল্টো হয়ে থাকে আর ওটা কিন্তু বাস্তব হয়ে থাকে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে মনে রাখবে সর্বদা সোজা এবং কাল্পনিক হয়ে থাকে। নেক্সট দেখব 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে আলোর প্রতিসরণ কোন ঘটনার জন্য বায়ুতে রোদের নিচে জলের পুকুর দেখতে পাওয়া যায়? বিক্ষেপণ, প্রতিফলন, প্রতিসরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? দেখো এটাই কিন্তু মরুভূমির যে মরীচিকা সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। দেখো মরুভূমিতে যে মরীচিকা দেখতে পাওয়া যায় সেটা আসলে কি, মরুভূমিতে কিন্তু মরীচিকা ওখানে থাকে না, ওটা কিন্তু দূরে কোথাও থাকে। সেটার কিন্তু প্রতিচ্ছবি যখন আলো লঘু মাধ্যম থেকে কিন্তু তোমার হচ্ছে মানে আলো যখন তোমার হচ্ছে এয়ার থেকে কোথায় ঢুকছে, এয়ার থেকে কিন্তু তোমার মানে এক কথায় বলতে পারি আমরা লঘু থেকে ঘন মাধ্যমে ঢুকছে, বা ঘন থেকে লঘু মাধ্যমে ঢুকলে যে পরিবর্তনটা হয়, যে প্রতিসরণের ফলে যে পরিবর্তনটা হয়, তার ফলে কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটে। আর এটাই কিন্তু মরুভূমিতে যে মরীচিকা হয়, ঠিক আছে, মরুভূমিতে যে মরীচিকা হয় সেই মরীচিকার জন্য কিন্তু রেসপন্সিবল এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, 9 নাম্বার প্রশ্ন, যে রংধনুর সৃষ্টি কোন প্রক্রিয়ার ফলে হয়? প্রতিফলন, প্রতিসরণ ও বিক্ষেপণ, বিক্ষেপণ ও প্রতিফলন নাকি প্রতিসরণ, বিক্ষেপণ এবং প্রতিফলন? তো মনে রাখবে এই যে রংধনু সৃষ্টির যে প্রক্রিয়া এখানে কিন্তু তিনটেই হয়ে থাকে, প্রতিসরণও হয়ে থাকে, বিক্ষেপণও হয়ে থাকে, আবার কিন্তু প্রতিফলনও হয়ে থাকে। এই তিনটে জিনিস কিন্তু একসঙ্গে ঘটে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 10 নাম্বার কোশ্চেন, যদি বস্তুর দূরত্ব সমান সমান ফোকাল দৈর্ঘ্য এফ হয়, তাহলে উত্তল লেন্সের প্রতিবিম্বটা কেমন তৈরি হবে? ঠিক আছে, উত্তল লেন্সের যে প্রতিবিম্বটা আছে সেটা কেমন তৈরি হবে? যদি বস্তুর দূরত্ব সমান সমান ফোকাস দৈর্ঘ্য এফ হয়, তাহলে উত্তল লেন্সের প্রতিবিম্ব কেমন হবে? দেখো আমি কিন্তু আবারও বলছি, এটার কিন্তু একটা স্পেসিফিক চার্ট আছে, ঠিক আছে। সেই চার্টটা কিন্তু তোমরা যদি চাও সেই চার্টের ওপরে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দিতে পারি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য, কিন্তু সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে। তো দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বস্তুর যে প্রতিবিম্ব হবে সেটা কিন্তু ইনফিনিটিতে হবে, ঠিক আছে। সেটা কোথায় হবে, সেটা কিন্তু ইনফিনিটিতে হবে, অর্থাৎ সেটা কিন্তু অসীম দূরে হবে, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন যৌগটি সম্পূর্ণ আয়নিক নয়? NaCl, MgCl2, NH4Cl নাকি CaO? দেখো আয়নিক মানে কি, আয়নিক মানে কিন্তু হয়ে যাচ্ছে এমন একটা যৌগ যেটা কিন্তু ধাতু, ঠিক আছে, ধাতু আর অধাতুকে মিলে হয়েছে, ধাতু প্লাস অধাতুকে মিলে কিন্তু একটা আয়নিক যৌগ তৈরি হয়, ঠিক আছে। এক্ষেত্রে দেখো যদি আমরা প্রথমটায় যাই, Na একটা ধাতু, Cl একটা অধাতু, তাই এটা কিন্তু একটা আয়নিক যৌগ, এটা একদম ঠিক আছে। আচ্ছা MgCl2, Mg একটা ধাতু, Cl2 তোমার কিন্তু এগেইন হচ্ছে অধাতু, এটাও কিন্তু একটা আয়নিক যৌগ। Ca একটা ধাতু মানে ক্যালসিয়াম একটা ধাতু, অক্সিজেন একটা অধাতু, এটাও কিন্তু একটা আয়নিক যৌগ, এটাও কিন্তু একটা আয়নিক যৌগ। একমাত্র কিন্তু আয়নিক যৌগ নয় যেটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই NH4Cl। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে অষ্টক সূত্র বা অক্টেট রুল ব্যতিক্রম দেখা যায় কোথায়? যে অক্টেট রুল আছে সেই অক্টেট রুলের ব্যতিক্রম কোথায় দেখতে পাওয়া যায়? অক্টেট রুল মানে কি, অক্টেট রুল মানে কিন্তু হয়ে যাচ্ছে এটাই, যে প্রত্যেকটা মৌলের, ঠিক আছে, প্রত্যেকটা মৌলের যে আউটার মোস্ট শেল থাকে সেখানে কিন্তু 8টা করে ইলেকট্রন থাকে, যেগুলো কিন্তু স্টেবল হয়, ঠিক আছে। আর 8টা করে ইলেকট্রন না থাকলে কিন্তু তারা স্টেবল হয় না, ঠিক আছে। আর 8টা করে ইলেকট্রন যখনই হয়ে যায় তখনই কিন্তু তারা স্টেবল হয়ে যায়। ফর এক্সাম্পল মনে করো আমি নিয়ন নিলাম, নিয়নে কি আছে, নিয়ন কিন্তু হচ্ছে 10 পারমাণবিক সংখ্যা। যদি ইলেকট্রন কনফিগারেশন করি 2 আর 8, দুটো কক্ষ আছে, আউটার মোস্ট শেলে 8টা আছে। আচ্ছা নিয়নের পরে মনে করো এবার আমি সোডিয়াম নিলাম, সোডিয়াম কত আছে, সোডিয়াম হচ্ছে 11, ইলেকট্রন কনফিগারেশন করলে কত পাবো, 2 পাবো, 8 পাবো, 1 পাবো। আচ্ছা এর দেখো আউটার মোস্ট শেলে কী আছে, একটা আছে, তাহলে এখানে একটা আছে, তাহলে এর আর কটা ইলেকট্রন প্রয়োজন হবে, 7টা ইলেকট্রন প্রয়োজন হবে, 7টা ইলেকট্রন কিন্তু পেয়ে গেলে 8 হয়ে যাবে, আর এ কিন্তু পুরোপুরি স্টেবল হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে অক্টেট রুল ফলো করে না, এর মধ্যে থেকে কোনটা, এই যে BF3 আছে এটা কিন্তু কি করে না, এটা কিন্তু কোনো রকম অক্টেট রুলকে ফলো করে না। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, 13 নম্বর কোশ্চেন, যে CO2 অণুতে কয়টি কোভ্যালেন্ট বন্ধন আছে? ঠিক আছে, যে CO2 অণু আছে এখানে কতগুলো তোমার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড আছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আচ্ছা এটা কিন্তু চাইলে আমরা করতেও পারি। দেখো সবার প্রথম কার্বনের তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, 6, কনফিগারেশন করলে কত হবে, 2 আর 4। আচ্ছা অক্সিজেন কত, অক্সিজেন কিন্তু তোমার হয়ে যাচ্ছে 16, যদি আমরা কনফিগারেশন করি তাহলে কত পাবো, 2 পাবো, অক্সিজেন 16 লেখা হয়ে গেছে, অক্সিজেন কিন্তু তোমার হয়ে যাচ্ছে 8, ঠিক আছে।
আছে। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে আমরা কত পাবো? ইলেকট্রনিক কনফিগারেশন করলে কিন্তু পেয়ে যাব 2 আর 6। ঠিক আছে, এক্ষেত্রে কতগুলো অক্সিজেন আছে? 2টো অক্সিজেন আছে। আচ্ছা, এবার দেখো কি করতে হবে। এইবার আমাদেরকে এখানে কিন্তু এর ফিগারটা আঁকতে হবে। যদি আমি ফিগারটা আঁকি, কার্বনকে বেস করে কিন্তু সেন্টার করে বাদবাকি ফিগারগুলো হবে। আচ্ছা, কার্বন কোথায় আছে? মনে করো এই যে কার্বন, আর সবসময় মনে রাখবে আউটার মোস্ট শেল থেকেই কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে কার্বনের কাছে কটা আছে? 4টে। 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন আছে, এরকমভাবে ঘুরছে। অক্সিজেন কটা আছে? 2টো আছে। মনে করো তুমি এখানে একটা অক্সিজেন নিয়ে নাও, এখানে একটা অক্সিজেন নিয়ে নাও, এখানে একটা অক্সিজেন নিয়ে নাও। অক্সিজেনের কতগুলো আছে? 6টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার এর সাথে এর একটা পেয়ারিং হবে, এর সাথে এর একটা পেয়ারিং হবে। ঠিক আছে, দেখো পেয়ারিং হলে কি হচ্ছে? পেয়ারিং হলে কিন্তু এ 6টার থেকে কতগুলো পাচ্ছে? 7টা পাচ্ছে। আবার এ কি পাচ্ছে? এ কিন্তু তোমার হচ্ছে 6টার থেকে 7টা পাচ্ছে। আর কার্বনের কাছে কিন্তু 4টে ছিল, কার্বন কিন্তু কি পেলো? কার্বন কিন্তু পেলো তোমার হচ্ছে 6টা। কিন্তু কার্বনের কিন্তু আরও 8টা প্রয়োজন। সেক্ষেত্রে কার্বন কি করবে? সেক্ষেত্রে দেখো এই যে দুটো পেয়ার, এরা কিন্তু কারোর সাথে কোনো রকমভাবে জুড়ছে না, এগুলোকে বলে লোন পেয়ার। ঠিক আছে, এরা কি করবে? এরা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ বন্ড তৈরি করবে, যেটাকে বলবে কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, আর যেটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড থেকে আসা সম্ভব। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আজকে 14 নম্বর কোশ্চেন, যে আয়নিক বন্ধন গঠনের সময় একটি ধাতু কি করে? দেখো, আয়নিক বন্ধন গঠনের সময় মনে রাখবে একটি ধাতু বা একটি মেটাল, সবসময় মনে রাখবে মেটালসরা কি করে? মেটালসরা কিন্তু ইলেকট্রন লুজ করে। তাই কী হবে সঠিক অ্যান্সার? যে ইলেকট্রন দান করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? আজকের 15তম কোশ্চেন, যে যৌগ জলের উপস্থিতি নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটা উপযুক্ত? যৌগে জলের উপস্থিতি নির্ধারণের জন্য কোন পরীক্ষাটা উপযুক্ত? চুন জল পরীক্ষা, লিটমাস পরীক্ষা, কোবাল্ট ক্লোরাইড পেপার, নাকি পিএইচ পেপার? দেখো, কোনো একটা দ্রবণে এখানে কোশ্চেনটা কি বলেছে? যে যৌগে জলের উপস্থিতি, কোনো একটা দ্রবণের জল আছে কি নেই সেটা জানার জন্য কোন প্রক্রিয়াটা ব্যবহার করা যেতে পারে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোবাল্ট ক্লোরাইড পেপার। এই পরীক্ষাটা ইউজ করে কিন্তু কোনো একটা দ্রবণের জল আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে? আজকে 16তম কোশ্চেন, যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকায় একে কি বলা হয়? কোষের সেন্সর বলে, আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু বলে, কোষের প্রাচীর বলে, নাকি নিষ্ক্রিয় অঙ্গাণু বলে? দেখো, ডিএনএ কিন্তু দুটো জায়গাতেই থাকে। একটা কোথায় থাকে? একটা কিন্তু তোমার হচ্ছে নিউক্লিয়াসে থাকে, আর একটা কিন্তু এই মাইটোকন্ড্রিয়াতে থাকে। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে বলে এটাকে কিন্তু কি বলা হয়? আধা স্বায়ত্তশাসিত অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। মাইটোকন্ড্রিয়ার কিন্তু আরেকটাও নাম আছে, এটাকে কিন্তু পাওয়ার হাউস অফ দি সেলও বলা হয়। ঠিক আছে, সেলের যে পাওয়ার হাউসও কিন্তু বলা হয়। নেক্সট দেখব 17 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন কোষ অঙ্গাণু ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে? দেখো, সবার প্রথম মনে রাখতে হবে ফ্যাগোসাইটোসিসটা কি। ফ্যাগোসাইটোসিসটা কিন্তু হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে কিন্তু আমাদের যে বডি থেকে কি করে, শ্বেত রক্তকণিকা কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে থাকে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে টি লিম্ফোসাইট করে থাকে এটা। তো এটাতে কোনটা সাহায্য করে? এটাতে লাইসোজোম, এটা লাইসোজোম বা লিসোজোম। ঠিক আছে, গলগি বডি, সেন্ট্রিওল, নাকি ক্লোরোপ্লাস্ট? তো মনে রাখবে এটাতে কিন্তু কে সাহায্য করে? এটাতে কিন্তু লিসোজোম বা লাইসোজোম সাহায্য করে থাকে। নেক্সট দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে, যে প্লাজমা ঝিল্লির প্রাথমিক কার্য কী? যে প্লাজমা ঝিল্লিগুলো থাকে বা যে প্লাজমা মেমব্রেন থাকে, সেই প্লাজমা মেমব্রেনের কাজ কী? শক্তি উৎপাদন করা, জিন নিয়ন্ত্রণ করা, কোষের রক্ষা ও তোমার হচ্ছে বস্তু আদান প্রদান, নাকি প্রোটিন সংশ্লেষণ? দেখো, যে প্লাজমা মেমব্রেনগুলো থাকে না, সেই প্লাজমা মেমব্রেনটা কী করে? মনে করো এটা হচ্ছে একটা সেল। ঠিক আছে, এটা একটা মনে করো হিউম্যান সেল, বা এটা মনে করো একটা অ্যানিম্যাল সেল। এর বাইরে দিয়ে কিন্তু একটা ছোট্ট এরকম তোমার হচ্ছে পর্দা থাকে। ঠিক আছে, এই পর্দাটার কাজ কি? এই পর্দাটা কিন্তু কোষের ভেতরে যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, আর কোনো জিনিসকে কিন্তু ভেতরে এন্টার করাতে সাহায্য করে। এটা কিন্তু সেমি পারমিয়েবল হয়ে থাকে, অর্থাৎ অর্ধ প্রদেশ্য হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কিন্তু কী হয়ে যাবে? কোষের রক্ষা এবং বস্তু আদান প্রদান, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে? 19তম কোশ্চেন, যে প্রোটিন সংশ্লেষণের মূল কেন্দ্র কোনটা? কোথায় সবথেকে বেশি প্রোটিন সংশ্লেষিত হয়ে থাকে? নিউক্লিয়াস, রাইবোজোম, গলগি বডি, নাকি লাইসোজোম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রোটিন সংশ্লেষণের যে মূল কেন্দ্র সেটা কিন্তু হয়ে যাচ্ছে রাইবোজোম। রাইবোজোমেই কিন্তু প্রোটিন সিনথেসিস হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 20 নম্বর কোশ্চেন কি বলেছে, যে উদ্ভিদ কোষের সেন্ট্রাল ভ্যাকুয়েলের কাজ কি? দেখো,
ভেকুয়াল মানে কি, মনে করো এটা একটা তোমার হচ্ছে উদ্ভিদ সেল, উদ্ভিদ সেলের মাঝে কিন্তু এরকম বড় বড় ফাঁকা গর্ত থাকে। এখানে কি করে, এখানে কিন্তু উদ্ভিদ তার খাবারটাকে স্টোর করে রাখে, জলটাকে স্টোর করে রাখে। তাই সঠিক অ্যান্সার কী হবে, জল এবং দ্রবণের সঞ্চয়, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব ফিজিক্সের নিউমেরিক্যাল শুরু হচ্ছে এবার। দেখো 21 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উচ্চতায় ওঠানো হলে সম্ভাব্য শক্তি কত। আচ্ছা এখানে কি করতে দিয়েছে, পোটেনশিয়াল এনার্জি বার করতে দিয়েছে। হাজারো বার শিখেছি আমরা এটা, কোন ফর্মুলা দিয়ে করতে হবে, mgh দিয়ে করতে হবে। তো এক্ষেত্রে m কত, m মানে মাস হচ্ছে 10 কেজি, g কত 9.8 এখানে বলে দিয়েছে, আর এক্ষেত্রে আমাদের h কত 10 মিটার কিন্তু এখানে বলে দিয়েছে। এটা দিয়ে এটা করে দাও, 10 দিয়ে 10 কেটে দাও, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি, 980 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি বৈদ্যুতিক বাল্ব 2 ঘন্টায় 7200 কিলোজুল শক্তি ব্যবহার করে, এর পাওয়ার কত। দেখো পাওয়ার বের করতে গেলে কি হয়, পাওয়ার বের করতে গেলে কিন্তু আমাদের মোট শক্তি মানে কতটা শক্তি খরচা হয়েছে ওয়ার্ক ডান বাই টাইম করতে হয়, ওয়ার্ক ডান বাই টাইম করতে হয়। এবার এখানে কিন্তু একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে এটা কিন্তু কিলো জুলে দেওয়া আছে, কত কিলো জুলে দেওয়া আছে, 7200 তোমার হচ্ছে কিলো জুলে দেওয়া আছে। কিলো জুলকে কিন্তু তোমার জুল করতে গেলে কি করতে হবে, কিলো জুলকে জুল করতে গেলে কিন্তু তোমায় কি করতে হবে, জাস্ট এর সঙ্গে কিন্তু আরও দুটো শূন্য বা 100কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, তাহলে কিন্তু এটা জুল হলো। আচ্ছা সময় কত আছে, সময় কিন্তু বলেছে তোমার 2 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টায় কত সেকেন্ড থাকে, 1 ঘন্টায় কিন্তু তোমার হচ্ছে 3600 সেকেন্ড থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে 2 ঘন্টায় কত সেকেন্ড থাকবে, 2 ঘন্টায় তোমার 3600 যোগ 3600 অর্থাৎ তোমার হচ্ছে 7200, এটা উপরে নিয়ে যাই, 7200 তোমার হচ্ছে সেকেন্ড লাগবে। এবার তাহলে আমরা আর এটা কিন্তু সেকেন্ডেই ক্যালকুলেশন করা হয়। তো আমাদের জুল কত ছিল, আমাদের কিন্তু এখানে তোমার হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 72 তোমার হচ্ছে মানে 7,20,000 আমাদের জুল। আর নিচে আমাদের টাইম কত ছিল, টাইম কিন্তু ছিল 7200 সেকেন্ড। আচ্ছা এই জিরো দিয়ে এই জিরো কেটে দাও, 72 দিয়ে এটাকে কেটে দাও, তো আলটিমেটলি কিলো জুল বলেছিল, সরি একটা একটু মিস্টেক হয়ে গেছে, কিলো জুল বললে এখানে কিলো বলেছে, আমার একটু মিস্টেক হয়ে গেছে, কিলো জুল বললে তোমাদেরকে হাজার দিয়ে করতে হয়, ঠিক আছে। এটা আমি আবার করছি, দেখো দেখো এক্ষেত্রে একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছিলাম, সেটা হচ্ছে কিলো জুল বলেছে, আমি কিলো জুলটা মাথা থেকে বেরিয়ে গেছিলো, কিলো জুল বলেছে। আচ্ছা কিলো জুলকে জুল করতে গেলে কি করতে হয়, কিলো জুলকে জুল করতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এটাকে হাজার দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে নয়, হাজার দিয়ে। তো এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমাদের 72 লক্ষ জুল আমাদের কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের কাজ হচ্ছে, ওয়ার্ক হচ্ছে। আচ্ছা এবার আমাদের টাইম কত হচ্ছে, এবার তুমি যদি টাইম দেখো, তো টাইম দেখো 1 ঘন্টার জন্য কত থাকে, 1 ঘন্টায় 3600 সেকেন্ড থাকে। তো 2 ঘন্টায় কত থাকবে, 2 ঘন্টায় কিন্তু 7200 সেকেন্ড থাকবে। এটা দিয়ে তোমাকে জাস্ট ডিভিশন করে দিতে হবে। তো এই জিরো দিয়ে এই জিরো কেটে দাও, 72 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমাদের হাজার ওয়াট কিন্তু সঠিক অ্যান্সার হবে। কেন ওয়াট লিখলাম, তার কারণ পাওয়ার বা ক্ষমতার একক কিন্তু ওয়াটেই ধরা হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো যে আমাদের অপশান নাম্বার যে 1 আছে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, 1000 ওয়াট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 23 নম্বর কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন, এটা কিন্তু আমি করব না, এটা তোমাদের জন্য HW থাকবে, যে একটি গাড়ি 20 সেকেন্ডে 500 মিটার পথ অতিক্রম করলে গাড়ির বেগ কত। এটার জন্য কিন্তু তোমাদের আলাদা করে ফিজিক্সের অঙ্ক শিখতে হবে না, জাস্ট কিন্তু তোমরা যে অঙ্ক করো, যে ম্যাথামেটিক্স তোমরা করো, সেখান থেকে কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 24তম কোশ্চেন, এই কোশ্চেনটা একটুখানি তোমার খটোমটো, এটা কিন্তু ভালো করে করতে হবে। দেখো কি বলেছে, যে একটি বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করলে 3 সেকেন্ডে তার বেগ 2 মিটার থেকে 8 মিটার সেকেন্ড পর্যন্ত হয়, বস্তুটির ভর কত। দেখো সবার প্রথমে দেখো বস্তুর ভর বের করতে গেলে কিন্তু তোমার ত্বরণ প্রয়োজন হবে। তার কারণ কি, তার কারণ আমরা জানি যে একটা কিন্তু সূত্র হয়ে থাকে, যে ফোর্স ইকুয়ালস টু কী হয়, ফোর্স ইকুয়ালস টু কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে, ঠিক আছে। এখানে তোমার জায়গাটা ধরছে না, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। এখানে কিন্তু আমাদের ফোর্স দেওয়া আছে এফ, কিন্তু এফের মান দেওয়া আছে। এবার দেখো যেটা এম মানে তোমার হচ্ছে কত মাস, সেটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। আর দেখো এক্ষেত্রে আমাদের এ যেটা, সেটাও কিন্তু বার করতে হবে। এবার একটা ইকুয়েশনে দুটো তোমার জিনিস যদি মিসিং থাকে, তুমি কী করে ইকুয়েশনটা সলভ করবে, তার জন্য এক্ষেত্রে কিন্তু তোমাকে এর যে মানটা আছে সেটা কিন্তু এখান থেকে বের করে নিতে হবে, এই যে পদ্ধতিটা। আচ্ছা এক্ষেত্রে কোন সূত্রটা কাজে লাগবে, যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আশা করি তোমাদের মনে আছে, যেখানে ভি মানে কি অন্তিম বেগ, ইউ মানে কিন্তু প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, আর টি মানে সময়। আচ্ছা এবার আমরা সরাসরি করার চেষ্টা করব। তো প্রথমে এই যে ফর্মুলাটা আছে, যেটা আমাদের
লাস্টে করতে হবে সেটা লিখে দিই যে ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু এ হয়। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ভি ইকুয়ালস টু ইউ এটির যে ফর্মুলা ইউ প্লাস এটির যে ফর্মুলাটা আছে, আমি কিন্তু ডাইরেক্টলি গেলাম না যে কোনটার কি ডেটা আছে। তো ভি কত হচ্ছে, ভি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 8, ইউ কত হচ্ছে, ইউ হচ্ছে 2, এটা হচ্ছে ইনিশিয়াল বেগ। তারপরে আমাদের সময় কত হচ্ছে, সময় হচ্ছে কিন্তু 3। আচ্ছা, এবার যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, 8-এর এ পাশে যদি 2কে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে গেল, আর এক্ষেত্রে 3 হলো। আচ্ছা, এখানে 6 হলো, আর এখানে কত আছে, এখানে আমাদের হচ্ছে আমরা 6 পেয়েছি, আর এক্ষেত্রে আমাদের কত আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের আছে এ। আচ্ছা, এবার এটাকে যদি আমরা এটাতে কাটাকুটি করি তাহলে আমরা কত পাচ্ছি, এ ইকুয়ালস টু কত পাচ্ছি, এ ইকুয়ালস টু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তোমার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ত্বরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমি এবার পরেরটাতে লিখি। তো ত্বরণ আমরা কত পেয়েছি, এর মান আমাদের যে ফর্মুলা ছিল যে ফোর্স ইকুয়ালস টু কী হচ্ছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে, এক্ষেত্রে আমরা যে এর মান সেটা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এর মান কত পেয়েছি আমরা, এটা কিন্তু পেয়েছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমাদেরকে কী বের করতে হবে, বস্তুর ভর বের করতে হবে। আচ্ছা, ভর বের করতে গেলে কী করতে হবে, এটাকে অর্গানাইজ করে নিই। তো এম ইকুয়ালস টু কী হবে, এম ইকুয়ালস টু কিন্তু হয়ে যাবে ফোর্স বাই তোমার হচ্ছে এক্ষেত্রে কত হচ্ছে, ফোর্স বাই এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার, এক সেকেন্ড একটু খেয়াল করবে, এক্ষেত্রে আমাদের কত বেরিয়েছে, এটা 2 বেরিয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে 2 দিয়ে দিতে হবে, এক্ষেত্রে আমরা 2 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার কি আছে, এবার দেখো আমাদের ফোর্স কত ছিল, ফোর্স কিন্তু ছিল কত নিউটনের ফোর্স ছিল, 15 নিউটনের ফোর্স ছিল। ঠিক আছে, আচ্ছা আর এক্ষেত্রে আমাদের যেটা অ্যাক্সেলারেশন কত বেরিয়েছিল, অ্যাক্সেলারেশনটাও মনে হচ্ছে কোথাও ভুল আছে। ঠিক আছে, তা না হলে অ্যাক্সেলারেশনটা যদি ঠিক থাকে, এখানে যদি আমাদের 2 হয় সেক্ষেত্রে তো আমাদের 7.5 অ্যান্সার চলে আসছে। এক্ষেত্রে কিন্তু অপশানে কোথাও 7.5 অ্যান্সার দেয়া নেই। ঠিক আছে, অ্যান্সার কত দেয়া আছে, অ্যান্সার কিন্তু 3 কেজি দেয়া আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অঙ্কটা মনে হচ্ছে আরেকবার করতে হতে পারে, যে একটি বস্তুর ওপর 15 নিউটন বল প্রয়োগ করলে 3 সেকেন্ডে তার বেগ 2 মিটার থেকে 8 মিটার পর্যন্ত হয়ে যায়, তাহলে বস্তুটির ভর কত। তাহলে এখানে তাহলে ভি ইকুয়ালস টু যদি আমরা ইউ প্লাসে এটি করি, তো ভি হচ্ছে আমাদের 8, ইউ আমরা কত জানি, ইউ পেয়েছি 2, এ হচ্ছে কিছু জানি না, আর এটা এখানে গেল। তো এক্ষেত্রে তো কোনো ভুল থাকার সম্ভাবনা তো পাচ্ছি না এখানে, যে তোমার হচ্ছে 3a ইকুয়ালস টু কত হচ্ছে 6, এ ইকুয়ালস টু তো তোমার হচ্ছে 6/3, এ ইকুয়ালস টু তো 2 মিটার পার সেকেন্ডই বেরোচ্ছে, এটাতে কোনো রকম কোনো ভুল নেই। ঠিক আছে, এটা একদম ঠিকই আছে যে এ সমান সমান কী হবে, আমাদের যে ত্বরণের মান সেটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, এটাতে কোনো রকম কোনো ভুল নেই। এবার যেটা থাকতে পারে বস্তুটির ভর। আচ্ছা, ভর বের করতে গেলে কী করতে হয়, ফোর্স সমান সমান আমরা কি জানি যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আমাদের মাস কত বলেছে, আমাদের ফোর্স কত বলেছে, ফোর্স তো বলেছিল 15। ঠিক আছে, আচ্ছা আর এক্ষেত্রে আমাদের মাস আমরা জানি না। ঠিক আছে, মাস আমাদেরকে বের করতে হবে, অ্যাক্সেলারেশন পেয়েছি 2 দিয়ে এটাকে কাটাকুটি করলে কিন্তু 7.5 কেজি অ্যান্সার আসে, এখানে কোথাও কিন্তু অ্যান্সারে ভুল আছে। ঠিক আছে, তাহলে তোমাদের সামনে কিন্তু অঙ্কটা আমি করলাম, অঙ্কটা কিন্তু প্রুফও তোমরা দেখলে, এক্ষেত্রে কিন্তু অঙ্কটার ভুল আছে বা কোনো রকম ডেটা মিসিং এখানে আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই অ্যাকর্ডিং টু এই অঙ্কটা, এই যে অঙ্কটা আছে এই অনুযায়ী কিন্তু বস্তুটার ভর কত হওয়া উচিত, বস্তুটার ভর কিন্তু 7.5 কেজি হওয়া উচিত। নেক্সট প্রশ্ন আমরা দেখব, এই অপশানটাকে কিন্তু তোমরা এখানে অগ্রাহ্য করো, এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে 7.5 কেজি কিন্তু যে অঙ্কটা এখানে আছে সেই অঙ্কটার বেসিসে কিন্তু 7.5 কেজি অ্যান্সার বেরোবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকের লাস্ট প্রশ্ন, যে একটি বস্তুর স্থিতিস্থাপক শক্তি, একটি বস্তুর স্থিতিস্থাপক শক্তি 50 জুল এবং বস্তুটি 5 মিটার টানানো হলে স্প্রিংয়ের ধ্রুবক কে কত। দেখো এক্ষেত্রে যে এই যে কে এর মান বের করতে গেলে কি করতে হয়, কে এর মান বের করতে গেলে এই যে স্থিতিস্থাপক শক্তি আছে না, স্থিতিস্থাপক শক্তি মানে এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জিকে তুমি কত মিটার ওপরে টাঙিয়েছো। ঠিক আছে, এটা কিন্তু হাইট দিয়ে জাস্ট ডিভিশন করে দিতে হয়। তো এটা হচ্ছে তোমার 50 জুল, আর এটা হচ্ছে 5 দিয়ে ডিভিশন করো তো 10। ঠিক আছে, 10 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, 10 নিউটন মিটার, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে স্প্রিংয়ের ধ্রুবক কে এর মান। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল, আজকে কিন্তু যথেষ্ট হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলো রাখার চেষ্টা করেছিলাম। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর আছে, সেটা হচ্ছে যে তোমরা যারা কিন্তু ডাব্লিউবিপির জন্য প্রিপারেশান নিচ্ছ, স্পেশালি ডাব্লিউবিপি আর কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের কিন্তু এক্সাম ডেটও পাবলিশ করা হয়ে গেছে। ঠিক আছে, তাদের কিন্তু সামনের বছর অর্থাৎ 1/2/2026 কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু হবে। যারা এই পরীক্ষাটাকে টার্গেট করছো তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিনই প্রায় ডাব্লিউবিপির ওপর কিন্তু আমাদের যে সেট সেগুলো কিন্তু প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে। যারা চাও অবশ্যই কিন্তু দেখতে পারো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।